যে সিন্ধু জল চুক্তি নিয়ে আমরা কথা বলছি এবং কি কি পদক্ষেপ করলে সেটা কার্যকরী হচ্ছে সেই বিষয়ে আমাদের আজকে আলোচনা থাকছে, এবং যে কূটনৈতিক প্রসঙ্গ বারবার উঠছে যে ভারত এই কূটনৈতিক পথে হেঁটেছে, সেক্ষেত্রে আমি সেই প্রসঙ্গটা নিয়ে অনেকটার কাছে যাবো। এই যে ভারত এবং পাকিস্তান দুটো দেশ তাহলে কোথায় অবস্থান করছে এই কূটনৈতিক দিক থেকে? দেখুন, প্রথম কথা, যুদ্ধ কিন্তু এখনো, প্রশ্নটা আমাকেই করা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে। হ্যাঁ, যুদ্ধটা এখনো কিন্তু শুরু হয়নি, কিন্তু আগাম যুদ্ধের স্ট্র্যাটেজি তো ভাবতে হয়, সব দেশকেই ভাবতে হবে। সেই স্ট্র্যাটেজির একটা অঙ্গ হিসেবে ভারত এই সিন্ধুর জল চুক্তি বাতিল করেছে। এখন যুদ্ধ, যে কোনো যুদ্ধ সংঘর্ষ যাই বলি, সেটা একটা কৌশলের উপর নির্ভর করে। সেই কৌশলের অঙ্গ হিসেবে এটাকে করা হয়েছে, এবং এই চুক্তি নিয়ে অনেক সমর্থন, অনেক বিরোধিতা সবই আছে। সেই ইতিহাসে যাওয়ার কোনো দরকার নেই। এই চুক্তিতে ভারতের কতটা লাভ হয়েছিল সে বিতর্ক অনেক আছে, সে তাতেও যাওয়ার দরকার নেই। কিন্তু যুদ্ধের একটা কৌশল হলো যে অপোনেন্টকে সবসময় অসুবিধায় ফেলা, এবং যুদ্ধ কিন্তু যুদ্ধের সময়কালীন, ধরুন 15 দিন ধরে কোনো যুদ্ধ হচ্ছে, সেই সময় কিন্তু সবসময় চেষ্টা থাকে যে অপোনেন্টকে কতটা বেকায়দায় ফেলা যায়। এটা হচ্ছে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গ, এটা দুটো দেশের রণকৌশলের অঙ্গ। ফলে যুদ্ধ হবে, কিন্তু আমি অপোনেন্টকে কোনো বিপদে ফেলার চেষ্টা করব না, সেটা আবার যুদ্ধের যারা বিশেষজ্ঞ, যুদ্ধ পারদর্শী যারা এবং কূটনৈতিক বিশেষজ্ঞ যারা, তারা কিন্তু সেই মতের বিরোধিতা করবে। অন্য মত সবই থাকতে পারে, দর্শন থাকতে পারে, তার পেছনে অন্য অনেক অনেক যুক্তি থাকতে পারে, এবং সত্যি প্রকৃতি আমাদের একটা বিশেষ মাথা ব্যথার কারণ। কিন্তু যুদ্ধের সময় আমাদের এগুলোকে আপাতত দূরে সরিয়ে রাখতে হয়। এই যে পাকিস্তান, আপনি যে প্রশ্নটা করলেন যে ভারত পাকিস্তানের এতে কি সম্পর্কের, তো অবনতি ঘটবেই, ঘটছে, ঘটে চলেছে, এবং গত 47-এর পর থেকে সম্পর্ক যে খুব একটা উন্নতি কখনো হয়েছে, বিশাল উন্নতি, সেরকম কিন্তু নয়। ফলে এই যে সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে, এটা ভারতকে যেটা দেখতে হবে যে সে যদি বাঁধ দেয় তাহলে জলটা আটকে রাখার ব্যবস্থা ভারত কতটা করতে পারবে। নিশ্চয়ই করতে পারবে বলেই এরকম একটা পরিকল্পনা হয়েছে। যদি করতে না পারে, আমি এই প্রশ্ন নিয়ে যে কতটা ভারত সেই জল ধরে রাখতে পারবে, আমি এই প্রশ্ন নিয়ে মৈনাক বাবুকে যাব যে এই যে প্রশ্নটা উঠছে বারবার করে, এর কি ব্যাখ্যা থাকছে তাহলে? এটা প্রথমত একটা টেকনিক্যাল বিষয় তো বটেই, যে কতটা জল ভারত ধরে রাখতে পারবে। এই যে রিভার সিস্টেমটা আছে ইন্ডাসে, এই রিভার সিস্টেমের উপরে ভারত যেভাবে ধরুন এখন হাইড্রো পাওয়ার জেনারেশন যেটা করছে, সেটা ফ্লোয়িং ওয়াটারের উপরে মেনলি করা হচ্ছে। তো আমাদের এই মুহূর্তে জলটাকে ধরে রাখার প্রয়োজনীয়তা সেজন্য কিছুটা কম ছিল, এবং যে কারণে আমরা ওয়াটার রিটেনশন কেপাবিলিটি বা ক্যাপাসিটি আমরা সেভাবে তৈরি করিনি। তার মানে এই নয়, আমি মাঝখানে একটু টেকনিক্যাল সমস্যার জন্য আউট হয়ে গেছিলাম। প্রথমে শুনলাম যে শঙ্করাচার্য তিনি একটা বক্তব্য রাখছেন যে দীর্ঘ সময়তে লাগবে, করা পসিবল হয়ে উঠবে না। দেখুন, আমি একটা ডেটা দেখছিলাম যে আমরা যখন দামোদরের দুর্গাপুর যখন তৈরি হয়েছিল, বা আমরা যখন ফারাক্কা ব্যারেজ তৈরি করেছি, সেই সময়তেও কিন্তু 12 বছরের মধ্যে মোটামুটি ব্যারেজের কাজ হয়ে গেছিল। আমরা যে একটা ধোলাসাদিয়া ব্রিজের মতো একটা প্রকল্প আমরা রিসেন্টলি তৈরি করলাম, 1000 কোটি টাকার বেশি একটা প্রকল্প, সেটা 5 বছরের মধ্যে তৈরি হলো। এবং আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি যে চীন ব্রহ্মপুত্রের ওপরে রিসেন্টলি একটা ড্যাম তৈরি করেছে, বড় আকারের ড্যাম। সেই ড্যামটা তৈরি করতে তাদের মোরাললেস এরকম 5 বছরের মধ্যে তারা কিন্তু এই ক্যাপাবিলিটি তারা তৈরি করে নিয়েছে, বা ক্যাপাসিটি তারা তৈরি করে নিয়েছে। এবার 60-70 দশকের ভারতের প্রযুক্তি পুঁজি আর আজকের ভারতের প্রযুক্তি পুঁজি, তাহলে এক্ষেত্রে সম্ভাব্য কত বছর লাগতে পারে বলে মনে করা হচ্ছে? যদি একটা সাধারণ পরিস্থিতিতে অন্তত 5-7 বছর তো লাগবেই তৈরি করতে। সাধারণ পরিস্থিতিতে যদি 5 বছরে একটা মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করা যায়, তাহলে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেটা তার হাফ সময়, আরো কম সময় তৈরি করা সম্ভব বলে আমি মনে করি। বাকিটা এক্সপার্টসরা আছেন, তারা বলতে পারবেন।
আমি আসবো, যারা আমার সঙ্গে আছেন এই বিষয়টা নিয়ে আসবো যে কতটা সময় লাগতে পারে, এবং যেরকমটা উনি বললেন যে ভারতের পুঁজি এবং ভারতের প্রযুক্তি আজকে যে জায়গায় দাঁড়িয়েছে সেক্ষেত্রে কতটা সময় লাগবে। তবে একটা প্রতিবেদন দেখাবো আপনাদের যে 1948 সালে ভারত প্রথম পশ্চিম পাঞ্জাবে জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল। নেহরুর আমলে জল বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছিল ভারত। এর পরবর্তী পরিণতি পাকিস্তানের যুদ্ধের হুঁশিয়ারি এবং অবশেষে সিন্ধু জল চুক্তি। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কূটনৈতিক দক্ষতায় শান্তির পথে অগ্রসর হন, যার ফলে 1960 সালে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর সিন্ধু নদে জল বয়েছে অনেক। এখন মোদী সরকারের পাকিস্তান জল বন্ধ করে দেওয়ার মতো বক্তব্য কি বাস্তবে সম্ভব? সিন্ধু জল চুক্তির আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং এর রাজনৈতিক প্রভাবই বা ঠিক কতখানি? 1948 সালের এপ্রিলে ভারত প্রথমবারের মতো পশ্চিম পাঞ্জাবে জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এই পদক্ষেপ পাকিস্তানে আতঙ্ক সৃষ্টি করে। পাকিস্তান তখন ভারতকে যুদ্ধের হুমকি দেয়। কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতিতেও জওহরলাল নেহরু অত্যন্ত বিচক্ষণতার সাথে সমঝোতার পথ খোঁজেন। নেহরু বোঝেন প্রতিবেশী দেশগুলির মধ্যে স্থায়ী শান্তির জন্য জল সম্পদের ন্যায্য বন্টন অপরিহার্য। ফলে তিনি একতরফা আগ্রাসন নয়, যুক্তি, ন্যায় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করতে উদ্যোগী হন। 1951 সালে বিশ্বব্যাংকের তৎকালীন ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যস্থতায় আলোচনা শুরু হয়। দীর্ঘ 9 বছরের কঠিন আলোচনার পর অবশেষে 1960 সালের 19শে সেপ্টেম্বর করাচিতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ঐতিহাসিক সিন্ধু জলচুক্তির স্বাক্ষর করেন। ভারত তার পূর্ববর্তী নদীগুলি রাভি, বেয়াস, শতদ্রু ব্যবহার করতে পারে। পাকিস্তান তার পশ্চিম নদীগুলি সিন্ধু, ঝেলম, চেনাব ব্যবহার করবে। ভারত পশ্চিম নদীও কিছুটা ব্যবহার করতে পারবে, তবে তা চুক্তির শর্ত অনুযায়ী। সিন্ধু জল চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি। যদি ভারত একতরফা জল বন্ধ করে দেয় তা হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। চুক্তির অধীনে বিশ্বব্যাংকের একটি কমিশন রয়েছে যেটি দুদেশের সমস্যাগুলির সমাধান করে। যদি ভারত জল বন্ধ করে দেয়, পাকিস্তান বিশ্বব্যাংকে এবং আন্তর্জাতিক আদালতে যেতে পারে। সিন্ধু, ঝেলম এবং চেনাব নদীর জল কেটে দিতে বিশাল বাঁধ তৈরি করতে হবে, যা সময় সাপেক্ষ ব্যাপার। চুক্তি অনুসারে ভারত এই নদীর স্বাভাবিক প্রবাহ বদলাতে পারবে না। যদি জল বন্ধ করা হয়, চীন ও অন্যান্য দেশ পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে এবং তাতে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি হতে পারে। নেহরু বুঝিয়েছিলেন যে শান্তি বজায় রাখতে হবে এবং দুদেশের সাধারণ মানুষের স্বার্থকে আন্তর্জাতিক রাজনীতির ঊর্ধ্বে রেখেছিলেন। মোদি জানেন যে এভাবে হঠাৎ জল বন্ধ করা সম্ভব নয়। তবে কি শুধু ভোটের বাজারে বার্তা দিতেই তার সরকার সিদ্ধান্ত ঘোষণা করে দিচ্ছে? কলকাতা টিভি। আমি সুভাষী বাবুর কাছে আসবো। এই যে আন্তর্জাতিক যে আইন লঙ্ঘন, সেই প্রসঙ্গটা উঠছে, এক্ষেত্রে কি এটা হচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি। ফার্স্ট কথা হচ্ছে, আমরা জল নিয়ে আলোচনা করছি সেহেতু আমরা শুধুমাত্র ওখানে স্টিক করে আছি। কথাটা হচ্ছে, এই অ্যাট্যাকটা কিন্তু শুধু জল বন্ধ করা বেসড নয়। প্লিজ বুঝুন এই জিনিসটা, এটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাট্যাক। যখন এই মাল্টি ডাইমেনশনাল অ্যাট্যাক হচ্ছে, তার 5টা ধরনে ভাগ করুন পুরো গোটা ব্যাপারটাকে। একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক অ্যাটাক, যার মধ্যে কিছু ডিসিশন মেকিং জায়গা আছে, যেখানে ভিসা রেস্ট্রিকশন হয়েছে, জলের সাসপেনশন হয়েছে, সেটা ঘটেছে, যেটা আমরা প্রেস রিলিজে অলরেডি হাতে পেয়ে গেছি। দ্বিতীয় যেটা অ্যাটাক, আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, অলরেডি দের ইজ এ সেপারেটিস্ট থিওরি গোয়িং অন ইন বালুচিস্তান, যে সেম জিনিস চলছে আফগানিস্তানে, এবং আফগানিস্তান থেকে পেনিট্রেশন শুরু হয়ে গেছে অলরেডি। এই দুটো জিনিস কিন্তু পাকিস্তানের ইন্টারনাল সিকিউরিটি ডিসরাপ্ট করার জন্য যথেষ্ট। এর পরবর্তী যদি আপনি ভাবেন, তারপরে এই ট্রেনের ঘটনাটাও কিছুদিন আগে আপনারা দেখলেন কিভাবে তারা হ্যান্ডেল করলো। পরবর্তীকালে যদি দেখেন আপনি, সেখানে কিন্তু আমাদের মিলিটারি অপারেশন যেই পজিশনগুলো নেওয়ার দরকার সেগুলো নিয়ে আছে। আমি বারবারই বলছি, জলের যে ঘটনাটাকে আমরা কনক্লুসিভ ডিসিশন হিসাবে ধরছি, আমি এই জন্য আগের উত্তরটাতেও একটা ওয়ার্ড ইউজ করলাম, ইটস এ গ্রে ম্যাটার। কেন বলছি আমি ইটস এ গ্রে লাইন? কারণ যেটাকে আমরা কনক্লুসিভ ম্যাটার হিসাবে ধরছি, সেটা কনক্লুসিভ ম্যাটার নাও হতে পারে। কেমনভাবে হতে পারে? যখন যেভাবে খুশি, ইটস এ কল ফর এ ক্লাইমেট ওয়ার। পরিষ্কার কথা, এটা বুঝতে হবে জিনিসটা। একটা দেশে, একটা টেরিটরির ভিতরে আমরা কোনো রকমভাবে একটা ক্লাইমেটিক চেঞ্জ ঘটিয়ে একটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছি। পরিষ্কার কথা বলতে গেলে তাই। এতে সাধারণ মানুষ পাকিস্তানের ক্ষেপে উঠবে। পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষেপে উঠলে তারা কিন্তু বর্ডার টোপকে যুদ্ধ করতে যাওয়ার আগে তারা ইমিডিয়েট গভর্নমেন্টকে হিট করবে। দিস ইজ এ কল ফর সিভিল ডিসওবিডিয়েন্স। যদি সিভিল ডিসওবিডিয়েন্স হয়, সেখানে টেরিটোরিয়াল ঝামেলাগুলো সৃষ্টি হয়, এবং সেই টেরিটোরিয়াল ঝামেলাগুলোর সাথে যে ইকোনমিক ডাউনফলটা ঘটে, এই কালেকটিভলি পাকিস্তানকে যে এফেক্টটা করবে, সেই এফেক্টটা উইল politically and diplomatically help India to win over the entire scenario.
আমি স্যারের অনেক স্যারের যে কথাটা বললেন সেটাই ঠিক। যুদ্ধ নীতির সময় স্যার রামকৃষ্ণদেবকে কোট করলেন, আমি একটা কথা বলছি, রামকৃষ্ণদেবের বহু কথার মধ্যে একটা কথা আজকে ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে ছোবল না মানলেও ফোঁস করা প্রয়োজনীয়। না এইখানে এটা ভুলে গেলে চলবে না। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমরা ছোবল মারছি কি মারছি না এটা সময় বলবে, কিন্তু ফোর্স করার যে প্রসিডিওরটা আছে এটা স্টার্ট হয়ে গেছে। এই ফোর্স করার প্রসিডিওরে আমরা কি কি পাবো কি কি পাবো না, কি কি জায়গায় দাঁড়াবো সেটা সময় বলতে পারবে। এই সময় ধরে আমি বলবো যে একটা সময়ের বারবার প্রসঙ্গ উঠছে যে কতটা সময় লাগতে পারে। আমি আপনাদের কাছে যে প্রশ্নটা করব, যেটা কিষাণগঙ্গা প্রজেক্টের কথা যদি আমরা বলি, যে সার্ভে শুরু হয়েছিল 1988 সালে এবং তারপরে কনস্ট্রাকশন শুরু হয় 2007 সালে এবং কাজ আমরা যদি দেখি কাজ শেষ হয়েছিল বা উদ্বোধন হয়েছিল সেটা হচ্ছে 2018 সালে। সেক্ষেত্রে একটা লম্বা প্রসেস, একটা অনেক সময় লাগছে। তাহলে এবার কি কি করণীয় না থাকছে? এই করণীয় হচ্ছে, সরি এটা পড়ে গেল, হ্যাঁ ঠিক আছে। এই গ্রে ম্যাটারের জায়গাটা বলে এই কূটনীতিতে আমরা কি হাস্যকর হয়ে যাব না? এটা একটা প্রশ্ন। কেন প্রশ্নটা করলাম? যদি সিন্ধুতে যে জল আছে সেই জলকে যদি আটকাতে হয়, তাহলে আমরা তেহেরি ড্যাম দেখেছি, স্যার যে উদাহরণ দিলেন ফারাক্কা, ডিভিসি আর ওই হিমালয়ে ব্যারেজ বাঁধ এক কথা নয়। আমরা তুলনা করতে পারি তেহেরি ড্যামের সঙ্গে। এর যে সিন্ধুতে যে জল আছে, যে জল বয়ে যাচ্ছে, সেই জলটা যদি আটকাতে হয় তাহলে আমাদের 30খানা তেহেরি করতে হবে। যে জলগুলো আমরা ব্যবহার করছি, অর্থাৎ পূর্ব দিকের যে নদী বিপাশা, শতদ্রু, রাবি, এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমরা 2011-র একটা ডেটা আছে, তারপরের ডেটা নেই, তার থেকে হয়তো 4-5টা করে বেশি হতে পারে, তার বেশি তো আর 10 বছর 12 বছরে বেশি হয় না। 2011 পর্যন্ত আমরা 39টা বাঁধ বানিয়েছি, 13টা ব্যারেজ বানিয়েছি আর 18টা ওয়ারিয়ার বানিয়েছি এই এত বছরে। আর ওই জলকে আটকাতে চাইছি আমরা, যে জলটা আসলে এই যে 3টে নদী বিপাশা, শতদ্রু, রাবি, যার বেশিরভাগটা, তার 80% আমরা ব্যবহার করছি এবং আমরা মোটামুটি অপটিমাল লেভেলে চলে এসেছি। যতটুকু আমাদের ব্যবহারে ট্রিটিতে যদি ধরি তাহলে আমরা ব্যবহারের জায়গাতে চলে এসেছি। আর বাদ ব্যারেজ বানিয়ে করবোটা কি? জলটাকে তো ব্যবহার করতে হবে, জল নিয়ে তো চাটবো না, আমাকে তো ব্যবহার করতে হবে। ওই হিমালয়ের মাথায় ওই ব্যারেজ করে ব্যারেজটা দিয়ে ক্যানেলটা আনবো কোথায়? একেবারে এই প্রসঙ্গটা আমি আসবো। 30টা বাদ ইয়ার কি একদম ইয়ার কি, আমরা হাসির খোরাক হয়ে যাবো কিনা, আমি সেই প্রশ্নটা রাখতে চাইছি আমাদের মাননীয় মৈনাক কিছু বলতে চান? মৈনাক বাবু, আমি যেটা এখানে বলতে চাইছি যে অবভিয়াসলি এটা আমরা বুঝতে পারছি যে ওই রকম ডিফিকাল্ট টেরেনে একটা বড় প্রজেক্ট, চায়না তার 3 গর্জেস ড্যাম বানানোর চেষ্টা করছে ব্রহ্মপুত্রের উপরে, এরকমই একটা বিশাল বড় মেগা প্রজেক্ট এখনো কমপ্লিট হয়নি, অনেকটা হয়েছে এখনো অনেকটা হয়নি। আমরা কতটা পূর্ণভাবে যদি আমরা সেই জলটাকে কন্ট্রোল করতে চাই, অবভিয়াসলি সময় লাগবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও দেখুন যে অলরেডি আমাদের যে ক্যাপাবিলিটি রয়েছে, পাকিস্তানের মিডিয়া রিপোর্ট করছে, আল জাজিরা রিপোর্ট করছে যে আমরা ঝেলামে জল ছেড়ে দিচ্ছি বলে নাকি মুজাফফরাবাদে বন্যা হয়ে যাচ্ছে, সেখানে জরুরি পরিস্থিতি জারি হচ্ছে, সেখান থেকে মানুষজনকে সরাতে হচ্ছে। এবং আমরা এই যে হাইড্রোলজিক্যাল ডেটা আছে সেই ডেটাটাও তো এই চুক্তির মাধ্যমে দিতে হতো। চুক্তি স্থগিত আছে বলে ভারত সরকার এখন বলছে আমরা এই ডেটাটা দিতে বাধ্য নই। তাহলে জলের মাধ্যমে যে একটা প্রেশার সৃষ্টি বা ফোর্স করা, যে কথাটা এখানে উঠে আসছে, এটা ভারত অলরেডি করতে পারে, এটা কিন্তু পসিবল, এটা করা যেতে পারে। হাসির খোরাক হওয়ার কোনো বিষয় এখানে আছে বলে আমার তো মনে হচ্ছে। একেবারে এই প্রসঙ্গে বলবো। আপনি দেখুন, আমি একটা কথা বলি, আপনারা দেখছেন বারবার কাগজে যেটা বেরোচ্ছে, সংবাদ মিডিয়া বলছে কাশ্মীরে লাস্ট কয়েক বছরে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি অনেক বেড়ে গেছে, অনেক ট্যুরিস্ট আসছে। ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি মানে তো শুধু ট্যুরিস্ট না, এটা অন্য সম্পর্ক। এবং একটা গ্রুপ বলার চেষ্টা করছে, এবং এটা হতেও পারে যে এই ট্যুরিস্ট বেড়ে যাওয়া, কাশ্মীরের যে অর্থনীতিতে তার পরিবর্তন ঘটেছে, যারা সন্ত্রাসবাদী তারা এটাকে ভাঙতে চাইছে। আমার মনে হয় যে ভারত সরকারের জায়গাটা হবে যে সন্ত্রাসবাদ আমি কি করে নির্মূল করব। আগামী ভোট দেখে সন্ত্রাসবাদ নির্মূল হবে না, সন্ত্রাসবাদীদের পেছন থেকে যে সাপোর্ট করছে তার যে সাপোর্ট বেস সেটাকে নির্মূল করতে হবে। একমাত্র যেটা পারে সেটা হচ্ছে একটা সুপরিকল্পিত প্রচেষ্টা, যে আমাকে বলতে হবে, ধরুন উনি বললেন, মৈনাকবাবু বললেন এটা সম্ভব। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিসেবেও আমি বলছি এই অবাস্তব পরিকল্পনার কোনো মানে নেই। এটা ভাবতে পারি আমি বাঁধ দিয়ে হিমালয়ের
থেকে যে জল এসে পৌঁছাচ্ছে সেটাকে আটকাবো, এটা প্রকৃতিগত দিক দিয়ে উনি যেটা বলছেন এটা উচিত না। এবং এটা আমাদের মতো গরিব দেশে যেখানে কোটি কোটি মানুষ এখনো চাল ডাল রেশন এগুলো সব বিনা পয়সায় সরকারকে দিতে হয়, ভাতা দিয়ে চালাতে হয়, সেই দেশে এই একটা সন্ত্রাসবাদকে মানে আটকানোর জন্য জলের বাঁধ দিয়ে আমি আটকাবো, এটা উনি যেটা বলছেন অ্যাকচুয়ালি এটা তো একটা জিনিস আমাদের বলতে ভুল হচ্ছে, এটা বাতিল হয়, কেন স্ট্র্যাটেজিক্যালি ভয় দেখানো। সুতরাং ভয় দেখানোর যে জায়গাটা মানে কিন্তু এটা শেষ নয়, অন্যান্য বিষয় নিয়ে কিন্তু এত আলোচনা হচ্ছে না, সবাই কিন্তু অধিকাংশ ভারতীয় এটাকে সর্বান্তকরণে সাপোর্ট করছে। কিন্তু আমাদের মতো যারা একটু প্রকৃতি প্রেমী, আমরা যারা দার্শনিকভাবে একটু অন্যরকমভাবে চিন্তা করি যে আমি কি সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধের হাওয়া তৈরি হচ্ছে ভারত কি সেই হাওয়ার শরিক হবে? যেভাবে আমেরিকা বলতে চাইছে পরিবেশকে ধ্বংস করি তাতে আমার কিছু যায় আসে না, মানুষ মরলো কি মরলো যায় আসে না, কিংবা ইসরায়েলের প্রেসিডেন্ট বলছে যে যার ক্ষমতা আছে সেই শান্তি আনবে, এ তো ভারতের বাণী না। ভারতের কোনো একজন শঙ্করাচার্য, কোনো বুদ্ধ বলুন, ইভিন গান্ধী বলুন, কেউ বলেছে যে আমরা যুদ্ধ করে শান্তি আনবো? শান্তি আমাদের ভেতরের কার যে শক্তি তার থেকে শান্তি আনবো। কেন সেই ভারতীয়কে আমরা দেখবো না, কেন লিডারশিপকে বলবো না? যেমন আমরা করা হব আমাদের অনুশীলনের মধ্যে কোনো মানে এই যে ভয়ঙ্কর ক্ষতি ভারতবর্ষের যারা করতে চাইছে তাদের আটকাতে গেলে ভারতীয়দেরকেও তৈরি হতে হবে এবং ভারতীয়র মনের দিক দিয়েও তৈরি হতে হবে যে নিজেদের মধ্যে শত্রুতা না। আপনি চিন্তা করেছেন পশ্চিমবঙ্গে, আমি লাস্ট এই কথা বলবো যে পশ্চিমবঙ্গে কাশ্মীরে অ্যাটাক হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে হচ্ছে। আমি যাবো অনিক বাবুর কাছে যাবো। এই যে এক্ষেত্রে যেখানে বলা হচ্ছে যে হিমালয়ের মতো একটা পার্বত্য অঞ্চলে যে প্রজেক্টের কথা বলা হচ্ছে সেটা কতটা সম্ভব, কতটা সময় লাগবে সেটা তো উঠছেই। অর্থাৎ এক্ষেত্রে আন্তর্জাতিক কিছু বাধ্যবাধকতা থাকছে, কারণ এই যে চুক্তি হয়েছিল সেখানে একটা স্টেক বিশ্ব ব্যাংকেরও ছিল। সেক্ষেত্রে এবার কোন রাস্তা খোলা থাকছে ভারতের কাছে বা পাকিস্তানের কাছে, বা কোন রাস্তা খোলা থাকছে? দেখুন, আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে আমি বলতে পারি যে আন্তর্জাতিক আদালতে অনেক বিষয় রেফার্ড হয়, সেগুলো নিয়ে অনেক বাকবিতণ্ডা চলে আন্তর্জাতিক আদালতে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে আন্তর্জাতিক আদালতের যে রায়গুলো সেগুলো কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর একেবারে চূড়ান্তভাবে কিন্তু প্রযোজ্য হয় না। তবে হ্যাঁ, একটা কথা যে আন্তর্জাতিক আদালতের রায় বিপক্ষে গেলে কোনো দেশ হয়তো সাময়িকভাবে তার একটা এম্বারাসমেন্ট হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে জলটা, যেটা সুভাষিস বাবু বললেন, জল কিন্তু একটা বৃহৎ পরিকল্পনার একটা অঙ্গ। অর্থাৎ ভারতের অনেক মাল্টি ডাইমেনশনাল পরিকল্পনা আছে, শুধু জল তার একটা অঙ্গ। এবং সেই জলটা ভারত মনে করেছে যে জলটা আটকে দিলে হয়তো পাকিস্তানে একটা আভ্যন্তরীণ গন্ডগোল শুরু হবে, সেই ডাইমেনশনে হয়তো ভারত এইটা নিয়েছে। এবং আমি যেটা আগেই বলেছি, ক্লাইমেট ওয়ার সবকিছু আমার মাথায় রেখেও অ্যাকচুয়াল ওয়ার, যেটা মিলিটারি ওয়ার, যদিও কোনো যুদ্ধ হয়নি এবং আমার ধারণা যুদ্ধ হবে না, ফ্ল্যাশ অ্যাটাক হবে, অতর্কিত আক্রমণ হবে। কিন্তু যদি কোনো যুদ্ধ হয়, আমাদের তো আগামীর কথা ভেবে রাখতে হবে। সেখানে কিন্তু অন্তত সেই যুদ্ধের দিনগুলোকে দূরে সরিয়ে রেখে, পাশে সরিয়ে রেখে আমাদের কিন্তু আমাদের রণকৌশল, স্ট্র্যাটেজি সব ঠিক করতে হবে এবং অপোনেন্টকে কতটা আমরা বেকায়দায় ফেলতে পারবো সেই দিকে ভাবতে হবে। যুদ্ধ কিন্তু তাই বলে, নয়তো যুদ্ধে যাওয়াই উচিত। আপনি যদি দর্শন নিয়ে ভাবেন তাহলে কিন্তু যুদ্ধ কথাটা একদম অভিধান থেকে দূর করে দিতে হবে। সেটা করতে পারলে ভালো, কিন্তু সেটা করা যায়নি, করা যাবে না। এবং সন্ত্রাসবাদ 100% নির্মূল কোনো দেশে হয়নি, কোনো দেশ করতে পারেনি। 9/11-র কথা ভাবুন, টুইন টাওয়ার যেভাবে বিধ্বস্ত হয়েছে, আমেরিকার নাকি দুর্দান্ত গোয়েন্দা ব্যবস্থা, দুর্দান্ত সবকিছু, কিন্তু তা সত্ত্বেও টুইন টাওয়ার ভেঙে গুড়িয়ে পড়েছে। ফলে সন্ত্রাসবাদকে 100% নির্মূল করা আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের আদর্শ, কিন্তু সেটা করা সম্ভব নয়। এবং সন্ত্রাসবাদ সেই কারণেই সারা বিশ্ব জুড়ে জারি আছে। এখন কথা হচ্ছে সন্ত্রাসবাদের মোকাবিলাও করতে হবে, পাশাপাশি সন্ত্রাসবাদের মোকাবিলা সব রকম ভাবে করতে হবে এবং অপোনেন্টকে
বেকায়দায় ফেলা কিন্তু রণনীতির একটা অন্যতম কৌশল। এবং আমি আবার বলছি, জল তার একটা অঙ্গ। জল ছাড়াও কিন্তু আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো নিয়েও আমরা এগিয়ে যাব। সুভাষবাবু, এই বিষয়টাই আপনি বলছেন, তাহলে এই যে অপোনেন্টকে বেকায়দায় ফেলা, এটা এই যে পুরো প্ল্যান, সেটার পার্ট, ওয়ান অফ দ্য প্রাইম পার্ট। আর আরেকটা কথা তোমাকে বলছি, পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থানটা আজকের ডেটে আছে সেটা কিন্তু ভারতবর্ষ তৈরি করেনি, সেটা অনেক দিন ধরেই প্রিভেল করছে। পাকিস্তানের যে ইলেকট্রিসিটি অবস্থা বা এনার্জি ইউটিলাইজেশনের অবস্থা সেটাও কিন্তু ভারতবর্ষ তৈরি করেনি, সেটাও অনেক দিন ধরে চলছে। পাকিস্তান ডিফেন্স সিস্টেমের যে ব্যাক সাপোর্টটা বা স্পাইন অফ দ্য ডিফেন্স, সেটাও কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই। এবং সেই জায়গাগুলোকে তো আমাদের ইউটিলাইজ করতে হবে, ফাঁক ফোকরগুলোকে তো ইউটিলাইজ করতে হবে। দেখো, স্ট্র্যাটেজি ক্যান অনলি বি রিপ্লাইড উইথ কাউন্টার স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিকে আমি কাউন্টার স্ট্র্যাটেজি দিয়ে রিপ্লাই করবো। সেখানে এই ফাঁক ফোকরগুলো আমি আমার উল্টো দিকের মানুষটা যদি ইউটিলাইজ না করতে পারি টু দ্য অপটিমাম লেভেল, আমি অপটিমাম রেজাল্ট পাবো না। সেই অপটিমাম রেজাল্ট পাওয়ার জন্য যা যা করণীয় সেটা করতে ভারত যেভাবে এগোবে, সেই মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচটাই ইজ দ্য আলটিমেট অ্যাপ্রোচ ইন্ডিয়া ইজ টেকিং। একেবারে, অর্থাৎ আগামী দিনে কি হচ্ছে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো, আমার সঙ্গে যারা আছেন এবং যারা ভার্চুয়ালি ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এই যে ঘটনা ঘটেছে সেটা দেশ জুড়ে তো প্রতিবাদ হচ্ছে, আমরা দেখছি, আমরাও চাই সেটা প্রতিবাদ হোক। এবং অবশ্যই একটা নিন্দনীয় ঘটনা, যেভাবে এই হত্যালীলা চলেছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য কোথাও সেটা নেই, এবং আন্তর্জাতিক স্তর থেকে সেই প্রতিবাদ ভেসে আসছে। আগামী দিনে ভারত কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি, বাংলা বলছে আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।